রাত তখন বেশ গভীর, প্রায় 2-2:30 তো হবেই। হঠাৎ দরজায় একটা টোকা পড়ার শব্দ, আবার একটু থেমে আবার দরজায় টোকা পড়ল। সঙ্গে খুব চাপা গলায় আমার নাম ধরে কেউ ডাকছে। ঘুমের মধ্যে প্রথমে গলাটা ঠিক ঠাহর করতে পারিনি, কিন্তু 1-2 বার শুনতেই গলাটা বুঝতে পারলাম এ আর কেউ নয়, আমার বন্ধু ব্যোমকেশ। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সে আমার নাম ধরে ডাকছে, অজিত, অজিত, এই অজিত। তাড়াতাড়ি করে উঠে বসলাম, সাড়া দিলাম, ব্যোমকেশ, হ্যাঁ আসছি, 1 মিনিট। কি হয়েছে গো? না না, এখন উঠতে হবে না, শুয়ে থাকো। শুধু একটা কথা বলতে এলাম। কাল ভোরবেলা আমাদের বেরোতে হবে। হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেস ধরতে হবে। সেই মতো ভোর ভোর উঠে তৈরি থেকো কিন্তু। ধৌলি? কোথায় যেতে হবে আমাদের? জগন্নাথ ধাম, পুরী। পুরীতে? হঠাৎ জগন্নাথ দর্শন? না ভাই, এবারে আমাদের প্রাথমিক উদ্দেশ্য জগন্নাথ দর্শন নয়, বরং অন্য কিছু। যাই হোক, ওখানে পৌঁছে পুরোটা জানতে পারবো। লালবাজার থেকে ফোন এসেছিল। ইন্সপেক্টর অবিনাশ ব্যানার্জি আজ বিকেলের ট্রেনে রওনা হয়ে গেছেন। আমাদেরও ওনাকে সাহায্য করতে কালই যেতে হবে। কিন্তু কেসটা কি? পুরোটা জানি না, তবে যতটুকু বুঝলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুজিত বর্মন সেনের মেয়ে খুন হয়েছেন পুরীতে বেড়াতে গিয়ে। এর বেশি কিছু আপাতত জানি না। আমি ততক্ষণে উঠে এসে দরজা খুলি, কিন্তু ব্যোমকেশ ততক্ষণে চলে গেছে। আমি দরজাটা খুলে দেখলাম ব্যোমকেশের ঘরের আলো নিভে গেল। আমি জানি অপ্রয়োজনীয় সময় নষ্ট ব্যোমকেশ করে না। যাই হোক, আমি আবার দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিছু বুঝতে না পারলেও এটা বুঝতে পারছিলাম একটা দারুণ কিছু হতে চলেছে। আর সবথেকে বড় কথা, তাড়াতাড়ি কিছু ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে তো। আগামীকাল থেকে কী কঠিন পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে আছে কে জানে, কিন্তু তার মধ্যেও পুরীটা তো ঘোরা হবে। ব্যোমকেশ যেখানটায় বসেছিল সেই জায়গাটা একটু আবছা অন্ধকার। একটু চোখ সয়ে না গেলে ওখানে যে কোনো মানুষ বসে আছে সেটা বোঝা গেলেও সেই মানুষটা যে কে সেটা বোঝার কোনো উপায় কারণ নেই। ওই এক হাতে একটা জ্বলন্ত সিগারেট, শুধু সেই সিগারেটের লাল শিখাটা ঘরের অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আর ওর সামনে তখন প্রতীককে বসিয়ে অবিনাশবাবু উত্তম মধ্যম দিয়ে একটা কথা কবুল করানোর চেষ্টা করছেন। আর ব্যোমকেশ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্রতীকের দিকে। আসলে অবিনাশবাবু যতই নিশ্চিত থাকুন যে পারমিতা দেবীর খুনটা প্রতীকই করেছে, ব্যোমকেশ নিজে কিছুতেই সেটা মানছে না। প্রতীক বারবার শুধু একটা কথাই বলে চলেছে, বিশ্বাস করুন অফিসার, আমি পারমিতাকে খুন করিনি। ওকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আমি ওকে কেন খুন করব? প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি ওকে খুন করিনি। আমরা এখন আছি থানার ইন্টারোগেশন রুমে, যেখানে পারমিতা মার্ডার কেসের মূল অভিযুক্ত প্রতীক রায়কে জেরা করার জন্য ডেকেছেন ইন্সপেক্টর অবিনাশবাবু। উনি নিশ্চিত আর কেউ পারমিতাকে খুন করতেই পারে না। একমাত্র প্রতীকের পক্ষেই এটা সম্ভব, আর কারো পক্ষে নয়। পারমিতার বাবা মাও সরাসরি প্রতীকের ওপর অভিযোগ করেছেন। প্রতীক আর পারমিতা নিজেরা নিজেদের পছন্দ করে সংসার বেঁধেছিল বছর 3 আগে। তখন ওরা সবে ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, উঠতি বয়স। কারোরই বাড়িতে মৌখিক সম্মতি না দিলেও প্রতীকের বাবা মা মেনে নেন ছেলের মুখের দিকে চেয়ে। কিন্তু পারমিতার বাবা আর দাদা ছিলেন এই সম্পর্কের ঘোরতর বিরোধী, কারণ আর্থিক সচ্ছলতার বিচারে প্রতীকরা ওদের সমকক্ষ নন। তাই মানসিক বিরাগটা আগে থাকতেই ছিল। কিন্তু এরপর পারমিতার এই দুর্ঘটনা ঘটতে ওনারা সরাসরি প্রতীকের নামে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই অবিনাশবাবু ওকে তুলে নিয়ে এসেছেন। আপনি মিথ্যে বলছেন প্রতীকবাবু। পারমিতা দেবীকে আপনি খুন করেছেন। আপনি বলুন, পুরীতে যে আপনারা বেড়াতে গিয়েছিলেন তাতে আপনাদের সাথে আর কেউ ছিল? না, আমি আর পারমিতাই এসেছিলাম। বিশ্বাস করুন, আমরা প্রতি বছর আসি। আমি নিজে ঠাকুর দেবতা খুব একটা পছন্দ না করলেও পারমিতা ছিল জগন্নাথ দেবের ভীষণ ভক্ত।
মূলত ওর ইচ্ছাতেই আমরা প্রতি বছর জগন্নাথ ধাম দর্শন করি। আর তাই এই বছর আপনি ঠিক করলেন এখানে এসেই আপনি পারমিতা দেবীকে খুন করবেন, তাই তো? স্যার, আপনি বুঝতে ভুল করছেন। আমি পারমিতাকে খুন করিনি। আমি ওকে কেন খুন করব বলুন? কিন্তু এ কথা কি আপনি অস্বীকার করতে পারেন যে আপনাদের হোটেলের ঘর থেকে পারমিতা দেবীর গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে, তার সাথে সেই বিরাট ছড়িটা যেটার সাহায্যে আপনি ওকে খুন করেছিলেন, আর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আপনি নিজে সেটা খুলে বাইরে আসেন, ফলে অন্য কেউ খুন করে যে পালায়নি সেটাই প্রমাণিত হয়। আমি আবারও বলছি, আপনার ভুল হচ্ছে অফিসার। আমি পারমিতাকে খুন করিনি। মিথ্যে কথা বলবেন না প্রতীকবাবু। মার্ডার ওয়েপেন থেকে আপনার হাতের ছাপ আমরা স্পষ্ট পেয়েছি, সেটা আপনি অস্বীকার করতে পারেন? আমি তো অস্বীকার করছি না অফিসার। আমি শুধু আপনাকে জানাচ্ছি যে আমি খুন করিনি। আর সত্যি আমি জানি না ওই ছুরির হাতলে আমার হাতের ছাপ কি করে এলো। আবার মিথ্যে কথা। আপনি এভাবে একটার পর একটা মিথ্যে বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না প্রতীকবাবু। আপনার ফাঁসি হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র, এটা ভালো করে জেনে রাখুন আপনি। এতক্ষণ ব্যোমকেশ চুপ করে অবিনাশবাবুর ইন্টারোগেশন শুনছিল, একটাও কথা বলেনি। এবার প্রথমবার দেখলাম ও একটু বিচলিত হয়ে উঠল। হাতে ধরা সিগারেটের শেষ অংশটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে সম্পূর্ণ নিভিয়ে ফেলে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় অবিনাশবাবুদের দিকে। ব্যোমকেশ যে এখানে আছে সেটা অবিনাশবাবু জানলেও প্রতীক সেটা জানত না, তাই ও একটু অবাক হয়েই তাকায় ব্যোমকেশের দিকে। ও ঠিক জানে না থানার ওই ইন্টারোগেশন রুমে তৃতীয় কোনো ব্যক্তি কি করে আসতে পারে। দেখলেন ব্যোমকেশ বাবু, এই লোকটা এতটাই ধুরন্ধর যে কিছুতেই স্বীকার করছে না যে ওর স্ত্রী পারমিতা দেবীকে উনি নিজের হাতে খুন করেছেন। হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম। স্যার, বিশ্বাস করুন, আমি পারমিতাকে ভীষণ ভালোবাসতাম। ওকে আমি খুন করতেই পারি না। আমি ওকে খুন করিও নি। আর আমি কেন খুন করব বলুন তো? সে তো বুঝলাম প্রতীকবাবু, কিন্তু খুনের জায়গা থেকে পাওয়া সমস্ত প্রমাণ যে আপনার বিরুদ্ধে, এমনকি খুনের অস্ত্রে পর্যন্ত আপনার হাতের ছাপ পাওয়া গেছে। আপনি ব্যাপারটা অস্বীকার করবেন কি করে বলুন তো আমাকে? স্যার, আপনি এই লোকটার কথা বিশ্বাস করছেন? না অবিনাশবাবু, বিশ্বাস করছি না, কিন্তু আপনার মতো অভিযোগটা ওনার ওপর চাপিয়েও দিচ্ছি না। আমি শুধু ওনাকে ওনার কথাটা বলার সুযোগ দিচ্ছি মাত্র। স্যার, আপনি বিশ্বাস করুন, আমি পারমিতাকে খুন করিনি। আপনার কথা আমি শুনেছি প্রতীকবাবু, কিন্তু এই কথাটা সাপেক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, সেই রকম কোনো প্রমাণ তো আমার কাছে নেই। আর মানুষকে ভালোবাসার কি কোনো সাক্ষ্য প্রমাণ হয় স্যার? আমি আপনার ভালোবাসার প্রমাণ চাইনি প্রতীকবাবু। ঘটনাস্থলে পাওয়া সমস্ত প্রমাণ যে আপনার বিপক্ষে সেটা তো আপনি জানেনই। আমি চাইছি এরকম কোনো প্রমাণ যেটা থেকে এটা প্রমাণ হতে পারে যে আপনি নির্দোষ, আর কিছুই নয়। স্যার, আপনি বৃথাই চেষ্টা করছেন। এই লোকটা একটা মিথ্যেবাদী, নিজেই পারমিতা দেবীকে খুন করে এখন দোষ অস্বীকার করছে। ব্যোমকেশ অবিনাশবাবুর কথা শুনলেও কিছু বলল না, বরং প্রতীকবাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আচ্ছা প্রতীকবাবু, পারমিতা দেবীকে খুব সম্ভবত ঘুমের মধ্যে খুন করা হয়েছিল, গলায় ছুরি দিয়ে আঘাত করে। সেক্ষেত্রে ওনার মৃতদেহ বিছানার ওপর থাকা উচিত ছিল, কিন্তু বাস্তবে ওনার মৃতদেহটা পাওয়া যায় ঘরের মাটিতে। উনি মাটিতে কিভাবে গেলেন বলে আপনার মনে হয়? স্যার, আসলে হয়েছিল কি আবার হবে? খুন করার আগে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে পড়ে যান হয়তো। আরে বাবা, কোনো মানুষকে আক্রমণ করলে সে আত্মরক্ষার চেষ্টা তো করবেই, তাই না? কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কোথাও তো কোনো ধস্তাধস্তির নিদর্শন নেই। আসলে স্যার হয়েছিল পারমিতা ওই দিন রাতে মেঝেতে বিছানা করে শুয়েছিল, আর আমি সোফার ওপর। পারমিতা দেবী মাটিতে শুয়েছিলেন আর আপনি সোফায়, কেন? কারণ জানতে পারি? আপনাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? না না, সেই সব কিছু নয়। আসলে বিছানার মাথার দিকটা একটা বড় সড়ো বোলতার চাক ছিল, তাই কোনোভাবে যদি ওখান থেকে বোলতার দল বেরিয়ে এসে আমাদের আক্রমণ করত,
তাহলে সর্বনাশ হতে পারত। তাই আমরা বিছানায় না শুয়ে আলাদা আলাদা ব্যবস্থা করে নিয়েছিলাম। হোটেলের ঘরে বোলতার চাক? হ্যাঁ স্যার, ছিল তো। আপনারা সেই কথাটা হোটেলের ম্যানেজারকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। হোটেলের ম্যানেজার মিস্টার দাশগুপ্ত খুব ভালো মানুষ। উনি অনেকবার ক্ষমাও চেয়েছিলেন ওই ঘটনার জন্য। ক্ষমা চেয়েছিলেন, কিন্তু আপনাদের জন্য অন্য কোনো ঘর ব্যবস্থা করে দেননি তিনি? না, উনি বলেছিলেন সেই মুহূর্তে হোটেলে আর কোনো ঘর ফাঁকা নেই। পরদিন সকালে ঘর খালি হলেই উনি ব্যবস্থা করে দেবেন। ওনার ব্যবহার এতটাই ভালো ছিল যে আমরা আর আপত্তিও করিনি। একটাই তো মোটে রাত্রি, ভেবেছিলাম ঠিক কেটে যাবে। কিন্তু ওই একটা রাতেই যে কি ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আপনারা রাতটা কোনোভাবে ম্যানেজ করে নিলেন, তাই তো? আর হোটেলের ম্যানেজার আপনাকে বলেছিলেন ওই সময় হোটেলে আর কোনো রুম ফাঁকা নেই, ঠিক? দেখো ব্যোমকেশ, এখন তো পুরীতে খুব বেশি ভিড় হওয়ার কথা নয় যে সব রুম ভর্তি থাকবে। সাধারণত রথের সময় বা জন্মাষ্টমীর সময় পুরীতে এতটা ভিড় হলেও হতে পারে, না হলে হ্যাঁ, ঠিক আছে। আপনি ওই হোটেলে গিয়ে ওঠেন 19শে ডিসেম্বর তারিখে, আর সেদিনই পারমিতা দেবী খুন হন। তার মানে আমরা হোটেলে ওই 19শে ডিসেম্বরের রেজিস্টার খাতাটা দেখলেই বুঝতে পারবো কি হয়েছিল। যাই হোক, প্রতীকবাবু, তারপর বলুন। হ্যাঁ, মানে কি বলবো? সেই দিন রাতে কি হয়েছিল সেইটা বলুন। স্যার, আমার মনে হয় আমরা কেসটা জটিল করে ফেলছি। এত কিছু ভাবার কি দরকার আছে সেটা তো বুঝতে পারছি না। অবিনাশবাবু, আমার কাজটা তো শখের গোয়েন্দাগিরি নয়, সত্যান্বেষণ। তাই সঠিক সত্যতে না পৌঁছতে পারা পর্যন্ত আমার অনুসন্ধান শেষ হয় না। আর সেই বিচারে যদি প্রতীকবাবু দোষী হন, তাহলে নিশ্চয়ই আইন ওনার যা ব্যবস্থা নিতে চাইবে নেবে, আমি হস্তক্ষেপ করব না। কিন্তু তার আগে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে আমি নই। ঠিক আছে, আপনি দেখুন, যা ভালো বোঝেন। তবে আমি একটা কথা বলে রাখছি, যদি প্রতীকবাবু সত্যি দোষী হন, তাহলে ওনার যাতে ফাঁসি হয় সেই দিকটা আমি দেখব। তখন আমাকে কেউ আটকাতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে আমার তদন্তটা সম্পূর্ণ করার সময়টা অন্তত দিন, তারপর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আপনি বিশ্বাস করুন, আমি পারমিতাকে খুন করিনি। ঠিক আছে, আমি যেগুলো জিজ্ঞেস করছি তার একদম সঠিক উত্তর দিন। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান? আপনারা পুরীতে যে হোটেলে ওঠেন তার নাম কি? হোটেল সাগর সঙ্গী। এটা কোথায়? ওই তো স্বর্গদ্বারের পাশেই। আপনারা কখন হোটেলে পৌঁছন? ওই সকালবেলা 8টা নাগাদ। আপনাদের কি এই হোটেল বুক করা ছিল নাকি আপনারা গিয়ে বুক করেন? না না, বুক করাই ছিল। পারমিতাই সব করে রেখেছিল হোটেলে ফোন করে। আমরা যতবার পুরী গেছি ওই হোটেলেই উঠেছি। ওখানকার ম্যানেজার বাবুর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ও, ওই হোটেলের ম্যানেজার, কি যে নাম বললেন, আপনার পূর্ব পরিচিতি, তাই না? না না, আমার নয়। দেখুন স্যার, আমার পারিবারিক অবস্থা তো আপনারা জানেনই, তাই খুব বেশি বেড়াতে যাওয়া আমাদের কোনোদিনই হয়ে ওঠেনি। কিন্তু পারমিতা বিয়ের আগে খুব ঘুরতে গেছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। তো ওরা পুরী গেলে এই হোটেলেই উঠতো। সেই সূত্রে ওই ম্যানেজার বাবুর সাথে ওর পূর্ব পরিচয় ছিল। তাছাড়া শুনেছি মিস্টার দাশগুপ্ত নাকি ওর দাদা উজান সেনের বন্ধু হন। কিন্তু এনাদের সাথে, মানে আপনার আর পারমিতা দেবীর সাথে ওনার বাপের বাড়ির সম্পর্ক তো ভালো নয় বলেই শুনেছি। তাছাড়া ওনারা তো আপনার ওপর সরাসরি পারমিতা দেবীর খুনের অভিযোগ এনেছেন। দেখুন স্যার, আমাকে ওনারা একদমই পছন্দ করেন না, সেটা আমি জানি। কিন্তু পারমিতার সাথে ওনাদের অল্প বিস্তর যোগাযোগ ছিল। আমি পারমিতার কথায় কথায় সেটা আন্দাজও করতে পেরেছিলাম। কিন্তু আমি নিজে যেহেতু ব্যবসার কাজে ব্যস্ত থাকায় খুব বেশি সময় পারমিতাকে দিতে পারতাম না। বেচারি বাড়িতে একা একাই থাকতো, তাই আমি এইসব ব্যাপারে খুব একটা আপত্তি করতাম না। আচ্ছা, তার মানে আপনার সাথে না থাকলেও পারমিতা দেবীর সাথে ওনার পরিবারের নিয়মিত যোগাযোগ ছিল, তাই তো? নিয়মিত বলতে যা বোঝায় তা নয়, ওই অল্প স্বল্প কথা হতো, বিশেষ করে ওর দাদা উজানের সাথে। আচ্ছা, পারমিতা দেবী কি ওনার বাপের বাড়ি সোদপুরে যেতেন? না, বাড়িতে যেত বলে মনে হয় না, তবে ফোনে কথা বলতো। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আচ্ছা, পারমিতা দেবী এমনিতে বাড়িতে কি করতেন? পড়াশোনা।
ওর গবেষণা নিয়ে ভীষণভাবে উত্তেজিত ছিল। সারাদিন ওর পড়াশোনার মধ্যেই ডুবে থাকতো। আচ্ছা, পারমিতা দেবী কোন বিষয় নিয়ে রিসার্চ করছিলেন? কি বিষয় নিয়ে যেন? আমি সেটা ঠিক জানি না স্যার। আসলে আমি ওই সারাদিন নিজের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকি, ওর রিসার্চ নিয়ে সেভাবে কোনোদিন আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আপনি যে বললেন আপনি পারমিতা দেবীকে ভীষণ ভালোবাসতেন, তাহলে তিনি কি নিয়ে রিসার্চ করছিলেন আপনি খোঁজ নেননি? না, মানে সেভাবে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। রাতে বাড়ি ফিরে এ কথা সে কথার পর শুয়েই পড়তে হতো। সারাদিনের ক্লান্তিতে কখন যে দিন কেটে যেত তার আর ঠিক নেই। আচ্ছা, ঠিক আছে, সে না হয় বুঝলাম। তারপর কি হলো? আপনারা হোটেলে গিয়ে ঘরে চেক ইন করলেন, তারপর? তারপর আর কি স্যার, যেমন স্বাভাবিকভাবে মানুষ বেড়াতে যায় সেভাবেই সারাদিন কাটলো। আমরা দুপুরে সমুদ্রের ধারে ঘুরতে গেলাম, ভালো করে খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দও করলাম। বিকেলে মন্দিরে গেলাম, পুজো দিলাম। পারমিতা জগন্নাথ ভগবানকে খুব ভক্তি করত। মূলত ওর টানেই আমাদের প্রতিবার জগন্নাথ ধামে যাওয়া। এই তো এইবারই ধরুন না, আমাদের তো আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না। একদম হঠাৎ করে পারমিতা জেদ ধরলো পুরীধাম যাবে, তাই রাতারাতি ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। আপনাদের এবার আসার কোনো পরিকল্পনা আগে থাকতে ছিল না, তাহলে সব কিছু ব্যবস্থা করলেন কি করে? ছিল নাই তো, সব হঠাৎ করেই ঠিক করে আসতে হয়েছিল। কিন্তু আমি যদি জানতাম এখানে আসলে এত বড় বিপদ হবে, তাহলে কিছুতেই আসতাম না, পারমিতা যতই জেদ করুক না কেন। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ স্যার, এইরকমই। তবে জানেন তো, আমাদের এখানে আসার আগে থেকে এই ঝামেলা লেগেই আছে। ট্রেনেও একটা বড় বিপদ থেকে কোনো ক্রমে উদ্ধার পেয়েছি। ট্রেনে মানে পুরী আসার সময়? হ্যাঁ, আসার সময়। কিরকম বড় বিপদ? আসার সময় আমার ছিল সাইড লোয়ার বার্থ আর পারমিতার সাইড আপার, ঠিক আমার মাথার ওপরের বার্থ। আমাদের দুটো বড় লাগেজ হয়েছিল। টুকটাক জিনিস ভর্তি করতে করতেই দুটো ব্যাগ হয়ে যায়। একটা ট্রেনে উঠে লোয়ার বার্থে নিচে ঢুকিয়ে দিলেও আরেকটার জায়গা হয়নি, তাই সেটা কোথায় রাখবো ভাবতে ভাবতেই পারমিতাই সেটার সমাধান করে দেয়। ও বড় ব্যাগটা নিজের কাছে তুলে দিতে বলে। একে ওইটুকু জায়গা ওর শুতে অসুবিধা হবে, তারপর আবার ওই ব্যাগ তুললে আরও অসুবিধা হবে বলেই ভেবেছিলাম, কিন্তু কোনো উপায় না দেখে সম্মতি দিয়েই দিলাম। কিন্তু তারপর হঠাৎ করেই... আচ্ছা, যে ব্যাগটা পারমিতা দেবীর কাছে ছিল তাতে কি কি জিনিস ছিল বলে আপনার মনে হয়? সেরকম কিছু নয়, টুকটাক জামা কাপড় আর কি। আচ্ছা, তারপর কি হলো? কি আবার হবে, রাতে ট্রেনের দুলুনিতে সেই জামা কাপড়ের ব্যাগ সোজা ওপর থেকে পড়ে আমার মাথায়। ঘুমের মধ্যে হঠাৎ খেয়াল করি বেশ শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধরফর করে উঠে বসে দেখি সেই ব্যাগটা গড়িয়ে এসে পড়েছে একেবারে আমার মুখের ওপর। সেইটার জন্যই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল আমার। আমি উঠে পড়ে দেখি পারমিতা ওপরে নেই, টয়লেটে গেছে। দেখলাম ব্যোমকেশ খুব চিন্তিতভাবেই প্রতীকবাবুর কথাগুলো শুনছিল, তবে আর কিছু বলল না। আরও কিছুক্ষণ চুপচাপ থাকার পর অবিনাশবাবুর দিকে তাকিয়ে খুব চাপা স্বরে বলল, অবিনাশবাবু, প্রতীক আর পারমিতা দেবীর ওপর প্রাণঘাতী আক্রমণ ট্রেন থেকেই শুরু হয়ে গিয়েছিল। এ কি বলছেন স্যার? কারো অসাবধানতায় ট্রেনের উপরের বাদ থেকে যদি ব্যাগ নিচে পড়ে, মানে যার উপর পড়বে সেটা প্রাণঘাতী হামলা? এটা এটা মানে আমি মানতে পারলাম না স্যার, কিছু মনে করবেন না। অবিনাশবাবু, আপার বার্থ আর লোয়ার বার্থ তো একই সরল রেখায় থাকে, তাহলে আপার বার্থের থেকে কোনো জিনিস গড়িয়ে পড়লে সেটা তো লোয়ার বার্থে পড়ার কথা নয়, তার পাশে ট্রেনের ফ্লোরে গিয়ে পড়ার কথা। একেবারে প্রতীকবাবুর মুখের ওপর এমনভাবে পড়া কি সম্ভব যাতে ওনার শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে? না, সেটা সম্ভব নয় বটে, কিন্তু তাতে কি? আসল খুন যা ঘটেছে সে সবই তো হোটেলের ঘরে পৌঁছে রাতের বেলা। আরে দাঁড়ান 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 অবিনাশবাবু, দাঁড়ান। আগে সারাদিন কাটুক, তারপর না হয় রাতের কথা ভাবা যাবে, কেমন? আপনি একটা কাজ করুন, প্রতীকবাবুকে পাশের ঘরে গিয়ে বসতে বলুন, আর এই হোটেলের ম্যানেজার মিস্টার দাশগুপ্তের সাথে কথা বলাটা খুব দরকার। চলুন একবার ওনার অফিসে যাই। চলুন। আমরা থানা থেকে বের হয়ে পায়ে হেঁটেই হোটেলের দিকে এগিয়ে গেলাম।
আর হোটেলে ঢুকতেই ম্যানেজার সাহেব হেসে এগিয়ে এলেন আমাদের দিকে। আসুন আসুন স্যার, এটা আমার কত বড় সৌভাগ্য যে আপনার মতো মানুষের পায়ের ধুলো আমার হোটেলে পড়ছে। কিন্তু সত্যি বলতে কি, এটা এভাবে হোক আমি চাইনি। একটু খুনের তদন্ত করতে আপনার মতো মানুষ আমার হোটেলে আসবেন, এটা আমার কাছে ভীষণ দুঃখজনক। দেখলাম ব্যোমকেশ মুখে একটা কাষ্ঠ হাসি ফুটিয়ে তুলে ওনার দিকে এগিয়ে গেল। তারপর প্রতি নমস্কার জানিয়ে বলল, দেখুন মিস্টার দাশগুপ্ত, সত্যি বলতে কি আমাদের তো আর প্রায়শই বেড়াতে যাওয়া হয় না, আর হলেও হয়তো সামান্য কাছে পিঠে কোথাও। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি, তবে কখনো ছুটি পেলে আমি পুরী এলে আপনার হোটেলেই উঠব। তখন আপনার এলাকার সব কিছু ভালো করে উপভোগ করব না হয়। তবে এখন সেসবের সময় হবে না, বুঝলেন? না না, আমি বুঝতে পেরেছি, কোনো চিন্তা নেই। আপনি আপনার তদন্তের কাজ চালান। যেহেতু আমার হোটেলে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আমার কাছেও খুবই দুঃখের। আপনি তদন্ত করুন আর দোষী মানে পারমিতা সেনের খুনি ওই প্রতীকবাবুকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, একটা কথা বলুন, প্রতীকবাবু আর পারমিতা দেবীকে প্রথম থেকে দেখে আপনার কোনো অস্বাভাবিকতা মনে হয়েছে তাদের মধ্যে? না না, সেরকম কিছুই নয়। পারমিতা দেবী তো বেশ স্বাভাবিক, হাসি খুশি স্বভাবের মানুষ, বেড়াতে এলে যেমন হয় স্বাভাবিকভাবেই। আর ওনার হাজব্যান্ড প্রতীকবাবু প্রথম থেকেই বেশ চুপচাপ, একটা আপাত গম্ভীর মোড়কে নিজেকে মুড়ে রাখা মানুষ। আচ্ছা, ওনার মধ্যে এই চুপচাপ থাকার প্রবণতা কি এই বার প্রথম দেখেছেন, নাকি উনি বারবারই এইরকম করেন? সেটা বলা তো আমার পক্ষে সম্ভব নয় ব্যোমকেশবাবু, আমি তো ওনাকে এই প্রথমবার দেখছি। তার মানে উনি এখানে আগে কখনো আসেননি, তাই তো? না, আমি তো মনে করতে পারি না। পুরী এসে থাকলেও আমাদের হোটেলে এসে উঠেছেন বলে তো মনে পড়ে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, একটা কথা বলুন, ওনারা যে রুমটায় উঠেছিলেন, রুম নম্বর 317, একেবারে সি ফেসিং রুম। আমার হোটেলের সব থেকে ভালো রুমগুলোর মধ্যে একটা। আচ্ছা আমি একবার রুমটা দেখতে চাই, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধা কিসের, চলুন। আসলে ওই রুমটা আদতে গোটা ফার্স্ট ফ্লোরেই সকলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই ঘটনার পর থেকে। কেউ আর ওই ফ্লোরে ঘর নিতেও চাইছে না। এমনিতেও পুলিশ ঘরটা তালা দিয়ে রেখেছেন, তো সব দিক থেকে আমার ব্যবসায় লস হচ্ছে। আমার আপনার কাছে অনুরোধ, আপনি এই পুলিশি ঝামেলাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমার ব্যবসাটা চলতে পারে। দেখুন মিস্টার দাশগুপ্ত, আমি নিশ্চয়ই চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি কেসটা সলভ করতে, আর সেটা হয়ে গেলে তবেই আপনার হোটেলের এই ঘরটার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। ঠিক আছে, প্লিজ সেটাই চেষ্টা করুন, তাহলেই হবে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, আপনার ওই রুম নাম্বার 317-এর বুকিং কি এই প্রতীকবাবু আর পারমিতা দেবীরাই করেছিলেন? না তো, বুকিং তো করেছিলেন পারমিতা দেবীর দাদা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার উজান সেন। উনি নিজে তার 2 দিন আগেই এসেছিলেন, ওই রুমেই ছিলেন। আবার উনি চেক আউট করে গেলে সেই দিনই একটু পরে প্রতীকবাবুরা আসেন। উজানবাবু সব পেমেন্টও করে দিয়েছিলেন, কারণ ওই রুমের ভাড়া প্রতীকবাবুর পক্ষে বহন করা সম্ভব ছিল না। আচ্ছা, একটু আপনাদের বুকিং রেজিস্টারটা দেখাবেন প্লিজ, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। আপনি আসুন, রুমটা দেখতে দেখতে কথা বলছি। আর কেউ একজন গিয়ে রেজিস্ট্রির বুকটা নিয়ে আসছে। ঠিক আছে, তবে তাই হবে, চলুন তবে। আজ নয় মিস্টার দাশগুপ্ত, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে। আজ আমরা সার্কিট হাউসে ফিরে যাচ্ছি। কাল সকালে এসে আমরা ওই ঘরে যাব। দিনের ঝকঝকে আলোয় ঘরটা দেখাটা ঠিক হবে মনে হয়। মিস্টার দাশগুপ্তর থেকে বিদায় নিয়ে আমরা তড়িঘড়ি সার্কিট হাউসে এসে পৌঁছই রাত প্রায় 8:45 নাগাদ। আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বাথরুমে ফ্রেশ হতে চলে যাই। কিন্তু দেখলাম ব্যোমকেশ যেন কয়েকটা ফোন কল আসবে বলেই বসেছিল। পরপর 2টো ফোন আসে। তাদের সাথে কথা বলার পর থেকেই দেখছি ব্যোমকেশ আরও ভয়ঙ্কর রকম চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। আমি বাথরুম থেকে এসে দেখি ব্যোমকেশ সেই একই রকমভাবে সোফার উপরে বসে, ওর হাতে ধরা সিগারেটটা প্রায় নিঃশেষ। ব্যোমকেশ, কি হয়েছে? আমার ডাকে সম্বিত ফেরে ব্যোমকেশের। বলো অজিত, কিছু হয়েছে? তুমি ফ্রেশ হয়েছো? আমি মাথা নেড়ে বললাম,
সব ঠিক আছে, কিন্তু কে ফোন করেছিল যে তুমি এত চিন্তিত হয়ে পড়লে? না, সেরকম কেউ না। আসলে এই কেসটার ব্যাপারে লালবাজার থেকে কয়েকটা জরুরি তথ্য দিল, সেটাই ভাবছিলাম। তুমি একটা কাজ করো, সকালে সরাসরি থানায় চলে যেও। আমি একবার এখানকার ব্যাংক হয়ে তারপর থানায় যাব। একটা ইনফরমেশন একটু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তাই হবে, কিন্তু কি ইনফরমেশন? না না, সেরকম কিছুই নয়। আগে ব্যাংক থেকে ভেরিফাই করি, তারপর জানাচ্ছি। কারণ সেটা ভুল ইনফরমেশন হলে কেসটার গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে, তাই বলছি। পরদিন সকালে আমি বেরিয়ে একটু সমুদ্রের পাড় থেকে বেরিয়ে আসলাম। দেখলাম বোমকেশ সঠিক সময়ে ঘুমিয়ে থেকে উঠলেও কোথাও বেরোলো না, আর সার্কিট হাউসের টেলিফোনের পাশেই নিউজ পেপারটা নিয়ে বসে পড়তে লাগলো। বুঝলাম ও আরও কোনো ফোন কলের জন্য অপেক্ষায় আছে। আমি আপাতত আমার ঘরে চলে এলাম। বোমকেশের মুখ দেখেই বুঝতে পারছিলাম ও ভীষণ চিন্তিত, তাই তখন আর কথা না বাড়িয়ে নিজের ঘরে ফিরে গেলাম। বোমকেশ বেরিয়ে ব্যাংকের কাজ মিটিয়ে প্রায় 11টা নাগাদ হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল রিসেপশন থেকে মিস্টার দাশগুপ্তকে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রুম নম্বর 317-তে এসে পৌঁছলাম। সত্যি সত্যি অসাধারণ ঘর একটা। সামনের বড় কাচের জানলার পর্দা সরালেই সমুদ্র দেখা যাচ্ছে। অগণিত শুভ্র ফেনিল ঢেউ একের পর এক এসে আছড়ে পড়ছে বালুকা বেলায়। কি সুন্দর সেই প্রাকৃতিক শোভা! কিন্তু বিপদ করেছে এটাই যে আমাদের তখন সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার বা উপভোগ করার মানসিকতা পর্যন্ত নেই। আমরা তখন পারমিতা দেবীর অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে হন্যে হয়ে ছুটে চলেছি। তাই প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি এড়িয়ে আমাদের ঢুকে পড়তে হয়েছে একদম ঘোর বাস্তব অপরাধ জগতের সূক্ষ্ম কাঁটা ছেঁড়ায়। আমরা ওখানে পৌঁছতে দরজায় থাকা দুজন কনস্টেবল অবিনাশবাবুকে স্যালুট জানিয়ে আমাদের ঘরটা দেখিয়ে দিল। মিস্টার দাশগুপ্তকে বাইরে অপেক্ষা করতে বলে আমরা ভেতরে ঢুকলাম। বোমকেশ খুব খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের প্রতিটা জায়গা দেখতে লাগলো। যেখানে পারমিতা দেবীর দেহটা পড়েছিল সেই জায়গাটা মাটিতে মার্ক করে রাখা আছে। বোমকেশ সেই জায়গাটা অত্যন্ত ভালো করে দেখছিল। আমি খেয়াল করে দেখলাম বোমকেশ মাটিতে বসে কিছু একটা খুব ভালো করে লক্ষ্য করছিল। কি স্যার, এমন কিছু প্রমাণ পেলেন নাকি যাতে কেসটার গতি প্রকৃতি পরিবর্তন করে দেওয়া যায়? দেখুন অবিনাশবাবু, কেসের গতি অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো তাগিদ আমার নেই। আমি একজন সত্যান্বেষী, তাই যে কোনো কেসের থেকে সত্যিটা খুঁজে বের করাই আমার কাজ। আমি সেটাই করছি। তাতে কি প্রতীকবাবু পুলিশের হাত থেকে বেঁচে যাবে? সেটা আমি বলতে পারবো না, তবে কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না এটা বলতে পারি। আর পাশাপাশি প্রকৃত অপরাধী ছাড়ও পাবে না। আপনি তার মানে কি বলতে চাইছেন? প্রতীকবাবু খুন করেননি? সেটা আমি নই, সময় বলবে। দেখা যাক কি করতে পারি। এবার চলুন, এখানে আমার যা দেখার দেখা হয়ে গেছে, চলুন। ঠিক আছে, চলুন তবে। অবিনাশবাবু কোনো একটা বিশেষ কাজে আরেকবার থানায় গেলে এতক্ষণে বোমকেশকে একটু ফাঁকা পেলাম। আমার মনের ভিতর অনেকগুলো প্রশ্ন তখন ঘুরঘুর করছিল, তো ওকে হাতে পেতেই চেপে ধরলাম। আচ্ছা বোমকেশ, একটা কথা বলো তো, পারমিতা দেবীর খুন যে প্রতীকবাবুই করেছে তার তো যথেষ্ট প্রমাণ রয়েছে, আর সবথেকে বড় কথা মার্ডার ওয়েপনে প্রতীকবাবুর হাতের ছাপও আছে। তাহলে আমরা প্রতীকবাবুকে বাঁচাতে এত কেন ছুটে মরছি? দেখো অজিত, প্রতীকবাবুকে বাঁচানোর কোনো তাগিদ আমার নেই। যদি উনি সত্যিই পারমিতা দেবীকে খুন করে থাকেন তবে ওনার শাস্তি হবে। তবে আমার মনে শুধু দুটো অঙ্কের হিসাব মিলছে না। এক, প্রতীকবাবু পারমিতা দেবীকে খুন করবেন কেন? এভাবে পুড়ি নিয়ে এসে হোটেলের ঘরে গলা কেটে খুন করলে তার সন্দেহ যে প্রতীকবাবুর ওপরেই যাবে সে তো উনিও জানেন। তাহলে এই বোকামি উনি করবেন কেন? যদি ওনার কথা বাদও দিই যে উনি নাকি পারমিতা দেবীকে ভীষণ ভালোবাসতেন, তাও যদি খুন করার হতো সে তো উনি কলকাতাতেও করতে পারতেন, তাই না? হ্যাঁ, তা অবশ্য পারতেন। তার থেকেও বড় কথা, খুনের মোটিভ। পারমিতা দেবীকে খুন করে প্রতীকবাবুর কোনো লাভ হয়েছে এরকম তো কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমি পাইনি, তাই না? আচ্ছা, সেই দিক থেকে দেখতে গেলে পারমিতা দেবী মারা যেতে কারো কোনো লাভ বা লোকসান হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাহলে কেউ কেন খুন করবে?
একমাত্র ব্যক্তিগত প্রতিহিংসা ছাড়া আর কোনো কারণ তো আমার মাথায় আসছে না। আচ্ছা অজিত, তোমার মনে আছে প্রতীকবাবু বলেছিলেন রাতে শোবার সময় ওনার বিছানাতে নাকি একটা বোলতার চাক দেখেছিলেন? হ্যাঁ বলেছিলেন তো, কিন্তু সেরকম তো কিছু দেখলাম না। তার মানে লোকটা সেই কথাটাও মিথ্যে বলেছিলেন, তাই না? দেখা যাক, দুটো ব্যাপার আমাকে জানতে হবে। পারমিতা দেবী কি বিষয় নিয়ে রিসার্চ করছিলেন, যেটা খুব অবাক করার মতো বিষয় হলেও প্রতীকবাবু জানেন না। আর উজান সেন মানে পারমিতা দেবীর দাদার সাথে ওনার সম্পর্ক কি রকম? কিন্তু সেটা কি করে জানা সম্ভব? আমাদের কথা বলতে বলতেই মিস্টার দাশগুপ্ত এসে পৌঁছলেন ওনার হাতে হোটেলের রেজিস্ট্রেশন খাতা। এই দেখুন মিস্টার বক্সি, হোটেলের রেজিস্ট্রেশন খাতা। এই দেখুন 19 তারিখ আমাদের হোটেলে পারমিতা দেবী আর ওনার হাজব্যান্ড প্রতীকবাবু আসেন। এই দেখুন পারমিতা দেবী খাতায় সই করেছেন। রেজিস্ট্রার খাতা ব্যোমকেশ খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর হঠাৎ বলে ওঠে, পারমিতা দেবী সই করেছেন? কেন, প্রতীকবাবু সই করেননি? না, আমি বলছিলাম না, উনি প্রথম থেকেই কেমন একটা গম্ভীর, আপন ভোলা, চুপচাপ টাইপের ছিলেন। অফিসিয়াল ফর্ম ফিল আপটা তো পারমিতা দেবী করেছিলেন। বুঝলাম। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, 19 তারিখ কি আপনার হোটেলে ওই 317 নম্বর রুম ছাড়া বাকি সব ঘর ভর্তি ছিল? না স্যার, এটা সেরকম ভরা সিজন নয়, তাই অনেক ঘরই খালি ছিল। তাও আমি দেখে বলছি। কিন্তু প্রতীকবাবু তো বলেছিলেন হোটেলের সব ঘরই নাকি তখন ভর্তি ছিল, যে জন্য উনি রাতে ঘর পরিবর্তন করতে বললেও আপনি সেটা করে দেননি। একদম মিথ্যা কথা স্যার। লোকটা পারমিতা দেবীকে খুনের দায়ে নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে এইসব বলছে। জানেন, উনি নাকি পুলিশকে এরকমও বলেছেন 317 নম্বরের বিছানায় নাকি বোল তার বাসা ছিল। কোনো মানে হয় বলুন? আচ্ছা মিস্টার দাশগুপ্ত, আপনি কি রাতেও ডিউটিতে থাকেন? না স্যার, আমি সন্ধে ওই 7টা নাগাদ চলে যাই। এই পাশেই আমার বাড়ি। কোনো দরকার পড়লে যাতে আমি তখনই আবার চলে আসতে পারি, তাই সেটা হিসেব করে আমি এই পাশেই একটা ছোট্ট বাড়ি নিয়েছি। 19 তারিখেও তার মানে আপনি 7টা নাগাদ বাড়ি চলে যান? না না, ওই দিন আমি যাইনি। আমাদের অ্যাকাউন্টের কিছু কাজ ছিল, সেইগুলো সব দেখছিলাম। ওই দিন প্রায় রাত 11টা অবধি ছিলাম, তারপর বাড়ি যাই। আচ্ছা, হ্যাঁ সে তো হতেই পারে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, পারমিতা দেবী তো খুন হন 19 তারিখ রাত্রে 317 নম্বর রুমে। আচ্ছা ওই দিন ওনার ঘরের ঠিক পাশের ঘর 318 নম্বরে কে ছিলেন, একটু বলতে পারবেন? কেন, ওই ঘরে কে ছিলেন মানে? আপনার কি ধারণা 317 নম্বরের পাশাপাশি 318 নম্বরেও কিছু রহস্য লুকিয়ে আছে? এভাবে আমার হোটেলের সব মানুষকে আপনি সন্দেহ করতে পারেন না মিস্টার বক্সি। না না, আমি আপনার হোটেলের ওপর সন্দেহ করছি না। আসলে 317 নম্বর রুমে কয়েকটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ে, সেই সন্দেহগুলো ক্লিয়ার করার জন্যই আমি দেখতে চাইছি। কি সন্দেহ? আপনি কিন্তু ওই প্রতীক নামের খুনিটাকে বাঁচাবার জন্য আমার হোটেলের উপর মিথ্যা প্রশ্ন তুলছেন মিস্টার বক্সি। না, মিথ্যে নয়। 317 নম্বর রুমের পূর্ব দিকের দেওয়ালে মাটির খুব কাছে দুটো সরু সরু ছিদ্র রয়েছে, যার ওপাশেই 318 নম্বর রুম। আর হ্যাঁ, প্রতীকবাবু যে বোলতার চাকের কথা বলছেন, সেই চাক আমি খুঁজে না পেলেও বিছানাতে কিছু একটা যে আঠা দিয়ে লাগানো হয়েছিল সে প্রমাণ আমি পেয়েছি। এটা শুকনো আঠা, বিছানায় এখনো লেগে আছে। তা যাই হোক, মিস্টার দাশগুপ্ত আমাদের 318 নম্বর রুমটা দেখার ব্যবস্থা করে দিন। আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেরকম বলছি সেটা করলেই আপনার ভালো। মিস্টার বক্সি, আপনি কি পারমিতা দেবী খুনের জন্য আমাকে বা আমার হোটেলকে সন্দেহ করছেন? না, এখনো ঠিক সন্দেহ করছি না, তবে সন্দেহের বাইরেও রাখতে পারছি না। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, পারমিতা দেবীর দাদা মানে মিস্টার উজান সেন এই হোটেলেই তো ছিলেন, ওই 317 নম্বর রুমেই, তাই তো? হ্যাঁ। উনি এখান থেকে চেক আউট করে যান কবে? 19 তারিখ ভোরবেলা। আর উনি নিজেই বলে গিয়েছিলেন যে রুমটা যেন আমরা অন্য আর কাউকে না দিই, ওনার বোন আসবেন তাকেই যেন দেওয়া হয়। মিস্টার দাশগুপ্ত, আমি পুরী স্টেশন থেকে কলকাতাগামী ট্রেনের স্টেশনের যাত্রীদের রিজার্ভেশন লিস্ট দেখেছি। 19 তারিখ কলকাতাগামী সারা দিনের কোনো ট্রেনে উজান সেন নামে কোনো রিজার্ভেশন নেই। তার মানে 19 তারিখ উনি কলকাতা ফিরে যাননি। হতে পারে,
উনি মোটর গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান। না, তা নয়। উজান সেন নামে একটি রিজার্ভেশন আছে 20 তারিখ কলকাতাগামী ট্রেনে, বুঝেছেন? হতেই পারে ইনি অন্য কোনো উজান সেন। পুরী থেকে কলকাতা যাওয়ার জন্যও তো পৃথিবীতে একজনই উজান সেন আছেন, তা নয়, তাই না? একদম ঠিক কথা। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, একটা কথা বলবেন আমাকে? আপনার রেজিস্টার খাতা বলছে 19 তারিখে আপনার হোটেলে মোট 5টি ফ্যামিলি ঘর ভাড়া নিতে আসে। সাহাগঞ্জ নিবাসী মিস্টার পলাশ ঘোষ আর ওনার স্ত্রী, কলকাতার মানিকতলা নিবাসী মিস্টার হিমাংশু ব্যানার্জি আর ওনার স্ত্রী সন্তান, আর কটক নিবাসী মিস্টার অম্বরীশ শতপথী আর ওনার ফ্যামিলি, মুর্শিদাবাদ থেকে পিন্টু সাহা আর ওনার ফ্যামিলি, আর সবার শেষে উত্তরপ্রদেশের কানপুর নিবাসী মিস্টার তেওয়ারি, তাই তো? হ্যাঁ, রেজিস্টার খাতায় সেরকমই বলছে। এছাড়া কে কে আমার হোটেলে থাকতে এলো তাদের সবার নাম ঠিকানা মনে রাখা আমার কাজ নয়। না না, আমি আপনাকে সবার নাম ঠিকানা মনে রাখতে বলছি না। আমি বলছি এই 5 জনের একজনকেও তো 318 নম্বর রুমটা অফার করা হলো না, অথচ রুমটা তো ফাঁকাই ছিল, তাই না? ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। 318 নম্বর রুমে কিছু মেরামতির কাজ চলছিল, ওই টুকটাক। মেরামতি কিরকম, আমি দেখতে পারি? আরে না না, সেরকম কিছু নয়, ওই টুকটাক লাইটের কিছু কাজ চলছিল। আপনি মিথ্যে কথা বলছেন মিস্টার দাশগুপ্ত। আসলে উজান সেন 317 নম্বর ঘরটা ছেড়ে তার পাশের ঘর মানে 318 নম্বর রুমে চলে যান, আর পারমিতা দেবী খুনের সময় উনি এই হোটেলেই ছিলেন। তারপর দিন অর্থাৎ 20 তারিখ ভোরে উনি কলকাতা ফিরে যান। না না, এসব মিথ্যা, এসব আপনার মন গড়া গল্প। মিস্টার দাশগুপ্ত, যদি আপনি এখনো আমাদের সাথে সহযোগিতা না করেন তবে পুলিশ নিয়ে এসে 318 নম্বর ঘরের দরজা ভেঙে আমি ভেতরে ঢুকতে বাধ্য হব। আমার মনে হয় না সেটা আপনার বা আপনার হোটেলের কারোর জন্যই ভালো হবে, তাই না? আপনি কি বলতে চাইছেন মিস্টার বক্সি? আপনি ওই খুনি প্রতীকবাবুর কথা শুনে আমার আর আমার হোটেলের উপর সন্দেহ করছেন, আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন? আমি একজন সত্যান্বেষী মিস্টার দাশগুপ্ত। আমার কাজ যে কোনো ক্ষেত্রে সত্যটা খুঁজে বার করা, আর আমি সেটাই করছি। আপনার জ্ঞাতার্থে জানাই 317 নম্বর ঘর থেকে আমার হাতে এমন কিছু প্রমাণ এসেছে যেটা থেকে আমি নিশ্চিত যে পারমিতা দেবীর খুনটা ঠিক সেইভাবে হয়নি যেভাবে দেখানো হয়েছে। এটা ভীষণ সূক্ষ্ম একটা পরিকল্পনার ফসল। তবে কি বলতে চাইছেন, খুনটা প্রতীকবাবু না করে আমি করেছি? আমার অনুমান খুনটা হয়েছে 19 তারিখ রাতে। যে মানুষটা 318 নম্বর ঘরে ছিল সেই লোকটা, আর সেটা আমি তখনই বলতে পারবো যখন 318 নম্বর ঘরটা নিচে দেখতে পারবো। আর যদি আপনি সহযোগিতা না করেন তবে পুলিশ দিয়ে আমি ঘরের দরজা খোলাতে বাধ্য হব। কথাটা বলেই ব্যোমকেশ অবিনাশবাবুর উদ্দেশ্যে বলে ওঠে, অবিনাশবাবু, আমার মনে হচ্ছে মিস্টার দাশগুপ্ত আমাদের 318 নম্বর ঘরে যেতে দেবেন না। আপনি পুলিশ ফোর্স নিয়ে আসুন আর ওনাদের বলুন 318 নম্বর ঘরের দরজা ভাঙতে। এতক্ষণ যা কিছু চোখের সামনে ঘটতে দেখেছেন তাতে অবিনাশবাবু একদম অবাক হয়েছিলেন, কারণ উনিও মনে মনে এটাই বিশ্বাস করে এসেছেন যে পারমিতা দেবীর খুন প্রতীকবাবুই করেছেন। সেখানে কেসের বর্তমান গতি প্রকৃতি অবিনাশবাবুও ঠিক বুঝতে পারছিলেন না। ব্যোমকেশ ওনাকে উদ্দেশ্য করে কথাটা বলতেই উনি উঠে দাঁড়ালেন এবং বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি থানা থেকে ফোর্স আনাচ্ছি। না না ব্যোমকেশবাবু, এসব করবেন না, এতে আমার হোটেলের মান সম্মান নষ্ট হতে পারে, ব্যবসায় ভীষণ খারাপ প্রভাব পড়বে এর। আমি তো দরজা ভাঙতে চাইনি মিস্টার দাশগুপ্ত। আপনি সহযোগিতা না করে আর 318 নম্বরের মানুষটিকে আড়াল করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন। আপনাকে এখনো শেষ সুযোগ দিচ্ছি, আপনি 318 নম্বর ঘরটি খুলে দিন। না না ব্যোমকেশবাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। অবিনাশবাবু, মিস্টার দাশগুপ্ত এবার আত্মসমর্পণ করলেন। আমার ভুল হয়ে গেছে ব্যোমকেশবাবু, আমি দরজা খুলে দিচ্ছি। প্লিজ আপনি পুলিশ দিয়ে দরজা ভাঙবেন না। একেই আমার হোটেলের বাকি লোকেদের মধ্যে যথেষ্ট ভীতির আবহ রয়েছে, এরপর দরজা ভাঙলে সব শেষ হয়ে যাবে, আর কেউ আমার হোটেলে আসতে চাইবেন না। ঠিক আছে, আপনি চাবি আনানোর ব্যবস্থা করুন। 318 নম্বর ঘরের চাবি এসে গেলে আমরা সেই ঘরে গিয়ে ঢুকি, আর সেখানে পৌঁছেই আমাদের চক্ষু চড়ক গাছ। ঘরের ভিতর সব কিছু জিনিসপত্র উল্টে পাল্টে পড়ে রয়েছে, প্রায় একটা ধ্বংসস্তূপের মতন পরিস্থিতি।
ঘরে ঢোকা থেকে দেখেছি মিস্টার দাশগুপ্ত ভীষণ চঞ্চল আর এদিক ওদিক তাকিয়ে দেখছেন। ব্যোমকেশ খুব ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় ঘরের উল্টো দিকের দেওয়ালের দিকে। ওই দেওয়ালের উল্টো দিকেই 317 নম্বর রুম, মানে যেখানে পারমিতা দেবী খুন হয়েছিলেন সেই রুমটা। আর নিচু হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়ালটা দেখতে গিয়ে নিচের দিকে একটা ছোট্ট ছিদ্র আবিষ্কার করে। ব্যোমকেশ উঠে দাঁড়ায়। এই নিন অবিনাশবাবু, এই হলো আপনার সেই দরজা যেখান থেকে আততায়ী এসে পারমিতা দেবীকে খুন করে এবং এই 318 নম্বর ঘরে পালিয়ে আসে। যে জন্য 317 নম্বর ঘরের দরজার ভেতর থেকে বন্ধ থাকলেও খুনি পালিয়ে যেতে কোনো সমস্যা হয়নি। এবার বুঝতে পারছেন পারমিতা দেবীর খুন খুব সহজ ব্যাপার নয়। আপনি হাসালেন মিস্টার বক্সি। এই একটা দেওয়ালের ছিদ্র দিয়ে খুনি খুন করে এই ঘরে পালিয়ে আসবে, এটা কি করে সম্ভব? ব্যোমকেশ এবার কিছু আর বলে না। ওর পাঞ্জাবির পকেট থেকে পেনটা বের করে ওই ছিদ্রে প্রবেশ করিয়ে সামান্য চাপ দিতেই দেওয়ালের ওই অংশটা শাটারের মতন সরে যায়। এতটা সুন্দর করে মিলিয়ে ওটা করা হয়েছিল যে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই। কে মিস্টার দাশগুপ্ত, এবার কি এই দরজা দিয়ে খুনির যাতায়াত করা সম্ভব নাকি সম্ভব নয়? আপনার কি মনে হয়? মিস্টার দাশগুপ্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। সত্যি ওনার কোনো ভাষা নেই এটা দেখার পর। অবিনাশবাবুও বেশ চমকে গেছেন। ঠিক আছে, আপনি এবার এই কেসের মূল অভিযুক্ত প্রতীকবাবুর মতো হোটেল ম্যানেজার মিস্টার দাশগুপ্তকে থানায় নিয়ে চলুন। তারপর বাকি জিজ্ঞাসাবাদ ওখানেই পৌঁছে করা যাবে। আর দেখা যাক উজান সেনের সাথে যোগাযোগ কদ্দূর এগোলো। ব্যোমকেশের কথাটা শুনে উপস্থিত সকলের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উজান সেনকে কোথায় পাওয়া যাবে? তিনি তো 20 তারিখের রাতের ট্রেনে কলকাতায় ফিরে গেছেন। একদম ঠিক বলেছেন ব্যোমকেশবাবু। আপনি উজান সেনকে অ্যারেস্ট করার চেষ্টা করুন, আমি ওনার বিরুদ্ধে সাক্ষী দেব। এখন বুঝতে পারছি ভদ্রলোক কেন ওই 317 নম্বরের ঘরে থাকার জন্য জোরাজুরি করছিলেন। উনি একা আসলেও উনি দুটো রুম 317 আর 318 নম্বর রুম বুক করে রেখেছিলেন এই অপকর্মটা করবেন বলে। উনি বারবার জোর দিতেন ওই দুটো ঘরের জন্য। পরে পারমিতা দেবীরা আসবেন বলে উনি 317 নম্বর রুম ছেড়ে দিয়ে 318 নম্বরে উঠে আসেন আর 20 তারিখ হোটেল থেকে চেক আউট করে যান। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, তার মানে 19 তারিখ রাতে যখন পারমিতা দেবী খুন হন তখন উজানবাবু আপনার এই হোটেলেই ছিলেন 318 নম্বর ঘরে, তাই না? তাই তো মনে হচ্ছে। কি ভয়ঙ্কর লোক বলুন তো মশাই। আমাকে এসে কত কাকুতি মিনতি করে বললেন বোন আর বোনের বরকে নাকি উনি ভীষণ ভালোবাসেন, তাই ওদের জন্য সেরা ঘরটাই উনি উপহার দিতে চান। সেই মতো 317 নম্বর ঘরটাই ওনাদের জন্য ছেড়ে উনি নিজে পাশের ঘরে চলে গেলেন স্বেচ্ছায়। ভাবা যায়? তার মানে এটা সবটাই ওনার অভিনয়। আসলে উনি এই দুটো রুম নিয়ে 3 দিন ধরে মাঝের এই দরজাটা তৈরি করছিলেন, যাতে করে উনি নিজে এই 318 নম্বর ঘর থেকে গিয়ে পারমিতা দেবীকে খুনটা করে আসতে পারেন। একদম ঠিক ধরেছেন মিস্টার দাশগুপ্ত, উজান সেনই এই কাজটা করেছেন, তাই না? আচ্ছা মিস্টার দাশগুপ্ত, একটা কথা বলুন তো, উজানবাবু যে 318 নম্বর রুমে 19 তারিখ রাতে ছিলেন এটা আপনার এখন মনে পড়ল, তাই তো? আপনার আগে তো এই কথাটা একবারও মনে হয়নি। না দেখুন স্যার, আসলে আমি তো এইভাবে ভাবিনি। প্রথম থেকেই ভেবে এসেছি প্রতীকবাবুই খুনটা করেছেন, তাই আর আপনাকে বলিনি। কিন্তু এখন তো বুঝতে পারছি ওই উজান সেন লোকটা একটা ক্রিমিনাল। আমার হোটেলে এসে এই 3 দিন ধরে এইসব করেছে। বাহ, কিরকম হুট করে আপনার মতামত বদলে গেল, তাই না? যাই হোক, আপনাকে বলি, আপনি আবারও মিথ্যে বলছেন মিস্টার দাশগুপ্ত। মানে আমি আবার কি মিথ্যা বলছি? এখনো পর্যন্ত যা যা বলেছেন তার সবটাই তো মিথ্যে, সাজানো গল্প, তাই না মিস্টার দাশগুপ্ত? এসব আপনি কি বলছেন? আপনি প্রতিটা ক্ষেত্রে ওই প্রতীকবাবু আর এখন এই মিথ্যে জোচ্চোর উজানবাবুর মতো করে প্রমাণ সাজিয়ে আমাকে দুঃসাব্যস্ত করতে চাইছেন। আমি তো এই খুনের ব্যাপারে জড়িত নই, তাহলে আপনি কেন আমাকে এসবের মধ্যে টানছেন বলুন তো? আপনাকে আমি টানছি না, এই সব কিছু তো আপনি কন্ট্রোল করেছেন সেই প্রথম থেকে, তাই না মিস্টার দাশগুপ্ত? এসব আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? খুব ভুল বলছি কি?
একদম চিৎকার করে মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি আমাকে বলুন তো, উজানবাবু 317 নম্বর ঘরে এসে উঠেছিলেন 16 তারিখ থেকে। 16, 17, 18 তারিখ উনি ওই ঘরে ছিলেন, কিন্তু উনি তো 318 নম্বর ঘর বুক করেননি। তাহলে আপনি কেন এই 3 দিন ধরে ওই 318 নম্বর ঘরটা ফাঁকা রেখেছিলেন? উনি আমাকে মৌখিকভাবে বলেছিলেন ওই ঘরটা ফাঁকা রাখতে। আমি ওনার কথা মতোই কাজ করেছিলাম। উনি আমার হোটেলের একজন খুব বড় কাস্টমার, তাই ওনার অনুরোধ আমি ফেলতে পারিনি। যুক্তিটা খুব খেলো হয়ে গেল নাকি মিস্টার দাশগুপ্ত? শুধুমাত্র ওনার মুখের কথায় আপনি একটা রুম বন্ধ করে রেখে দিয়েছিলেন, আর তাতে তো আপনার যথেষ্ট আর্থিক ক্ষতি হলো। সেটা কি করে আপনি ম্যানেজ করলেন? আমি তো আগেই বলেছি 318 নম্বরের রুমে কিছু মেরামতির কাজ হচ্ছিল। কি মেরামতি? এমনি টুকটাক। আর আপনি কি বলতে চাইছেন? পারমিতা দেবীকে আমি খুন করেছি? হ্যাঁ মিস্টার দাশগুপ্ত, আপনি খুন করেছেন, তবে সেটা আপনার নিজের ইচ্ছায় নয়, শ্রীমতী বীরজা সেনের নির্দেশে। কি নামটা চেনা চেনা লাগছে? আর সেই মতো করে এমনভাবে কেসটা সাজিয়েছেন যাতে পারমিতা দেবীর খুনের দায় উজান বাবুর ওপরে গিয়ে পড়ে। বীরজা দেবী? আপনি জানেন ওর কথা? আমি তো আপনাকে বলেছিলাম, যে কোনো পরিস্থিতিতে সত্যটা খুঁজে বার করাই আমার কাজ। আমি তো সেই কাজটাই করেছি মাত্র, তাতে তো এই নামটাই সামনে এলো। ব্যোমকেশ, এই বীরজা সেনকে? এই নামটা তো তোমার কাছে আগে কখনো শুনিনি। এই শ্রীমতী বীরজা সেনের অনেকগুলো পরিচয় আছে অজিত। প্রথম পরিচয়, ইনি সেন এন্টারটেনমেন্ট এজেন্সির মালিক শ্রী সুজিত বর্মন সেনের স্ত্রী, সেন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কর্ণধার, আর শ্রী উজান সেন আর পারমিতা সেনের মা। তবে নিজের মা নন, সৎ মা। কি মিস্টার দাশগুপ্ত, ঠিক বলছি তো? সেটা আমি কি করে বলবো? আপনিই তো বলবেন, কারণ বীরজা সেনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে গত 16 তারিখ আর 20 তারিখ 30,000 টাকা করে মোট 60,000 টাকা ঢুকেছে। আপনি একটু আমায় বলবেন কি কারণে এই টাকা আপনাকে পাঠিয়েছিলেন মিসেস বীরজা সেন? এইসব মিথ্যে কথা। আমি কোনো বীরজা সেনকে চিনি না, আর আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। ঢুকেছে মিস্টার দাশগুপ্ত, ঢুকেছে। আমি আজ সকালে আপনার ব্যাংক ম্যানেজার মিস্টার চতুর্বেদীর সাথে কথা বলেই আপনাকে এতটা নিশ্চিত করে কথাটা বলতে পারছি। মোট 60,000 টাকা, তাও দুবারে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, এই টাকার প্রথম অংশটা কোনো কাজের জন্য অগ্রিম, আর পরের অংশটা কাজ শেষ করার পর বাকি 50%। এইভাবে কি আমরা ভাবতে পারি? যদি পারি, তবে প্রশ্ন থেকে যায় সেটা কি কাজ যেটা করে দেওয়ার জন্য আপনি এই টাকাটা পেয়েছেন? বিশ্বাস করুন, এসব মিথ্যা, এসব মিথ্যা। আমি এসব কিচ্ছু করিনি। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এই কেসটা আপনি এতটাই চতুরভাবে সাজিয়েছেন যে কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না। আপনি এটাই ভেবেছিলেন, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেললেন আপনি। মিস্টার দাশগুপ্ত উদ্ভ্রান্তের মতো তাকিয়ে থাকেন ব্যোমকেশের দিকে। ওনার আর কিছু বলার মতো ভাষা নেই। অনেক ধীরে ধীরে ভাঙা গলায় বলেন, আমি কিছু বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। অবিনাশবাবু, এনাকে থানায় নিয়ে চলুন। এনাকে বাকি জিজ্ঞাসাবাদ ওখানে গিয়েই করা হবে। আর মিস্টার দাশগুপ্ত, একটা কথা বলি, আপনাকে আর মিথ্যার আশ্রয় নিতে হবে না। আপনি এবার অন্তত সত্যিটা বলুন। আপনার ছেলেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে, সে এখন নিরাপদে লালবাজার পুলিশের কাছেই আছে, আর আপনার স্ত্রীও সুরক্ষিত আছেন। আপনি এবার আমাদের সঠিক ব্যাপারটা বলতে পারেন। আমার সন্তান আর স্ত্রী সুরক্ষিত আছে? আপনি সত্যি বলছেন মিস্টার বক্সি? হ্যাঁ, আছেন। এখন চলুন, এখন আমাদের থানায় যেতে হবে। ওখানে একজন আপনার জন্য অপেক্ষা করে আছে। মিস্টার দাশগুপ্তকে এখন অনেকটা নিশ্চিন্ত মনে হচ্ছে, কিন্তু ব্যোমকেশ এইগুলো কি করে বুঝতে পারলো আমি তা কিছুই বুঝতে পারছিলাম না। তাই গাড়িতে ওঠার সময় ওকে চেপে ধরলাম। এই হোটেল ম্যানেজারের ঠিকুজি গোষ্ঠী তুমি কি করে জানলে? আমাকে বলনি তো। ব্যোমকেশ একটু হেসে বলল, বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরো। আর হ্যাঁ, গতকাল রাতে আমার কাছে একটা ফোন কল আসে সার্কিট হাউসে, অনেক গভীর রাতে। ফোনটা ধরে ওপাশ থেকে প্রথমে কেউ কিছুই বলেনি, চুপচাপ ফোনটা ধরেছিল। এভাবে কিছুক্ষণ চুপচাপ ধরে থাকার পর ওপাশের লোকটা খুব কাতরভাবে কেঁদে ওঠে, নিজের ছেলেকে রক্ষা করার কথা বলতে থাকে। ব্যোমকেশবাবু,
ব্যোমকেশ বাবু, আপনি আমার ছেলেকে বাঁচান প্লিজ। ওরা ওকে মেরে ফেলবে। এদের পারিবারিক ঝামেলায় আমার ছেলেটা প্রাণ দেবে না হলে। আপনি প্লিজ কিছু করুন ব্যোমকেশ বাবু। উনি কাঁদছিলেন, ওনার নিজের ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করছিলেন, কিন্তু আমি যতবারই জিজ্ঞেস করেছিলাম উনি কে, কোথা থেকে বলছেন, সেই উত্তরে উনি কিছুই বললেন না। তারপর হঠাৎ করেই ফোনটা কেটে যায়। আমি ওনার গলা আন্দাজ করেছিলাম লোকটা এই হোটেলের ম্যানেজার মিস্টার দাশগুপ্তই হবেন। আমি অবিনাশবাবুকে রাতেই ফোন করে ব্যাপারটা জানাই, আর তারপরে উনি ওনার থানা থেকে দুজন পুলিশ পাঠান মিস্টার দাশগুপ্তর বাড়িতে। পুলিশ দেখে উনি ব্যাপারটা অস্বীকার করলেও পুলিশ এটা জানতে পেরেছিল ওনার স্ত্রী আর সন্তান ওনার শ্বশুর বাড়িতে আছে, যেটা কলকাতায়। তারপর লালবাজার পুলিশে খোঁজ নিতে বললে ওনারা ওনার শ্বশুর বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে ওনার ছেলে সকাল থেকে মিসিং। সকালে ব্যাংক ম্যানেজারের কাছে জানতে পারি মিস্টার দাশগুপ্তের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথাটা, আর রাতে জানতে পারি ওনার ছেলের অপহরণ হওয়ার কথা। আমি মোটামুটি তখনই বুঝে গেছিলাম এই পারমিতা দেবী হত্যা কেসে হোটেল ম্যানেজার মিস্টার দাশগুপ্তর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন সেটা কি, এটাই আমি বোঝার চেষ্টা করছিলাম। প্রধানত দুটো বিষয় আমার মাথায় আসে। এক, পারমিতা দেবীকে হত্যা করলে প্রতীকবাবুর কোনো লাভ নেই। একইভাবে পারমিতা দেবীকে হত্যা আর প্রতীকবাবুকে খুনের দায়ে জেলে পাঠালেও বীরজা দেবীর কোনো লাভ নেই। আর দুই, পারমিতা দেবীকে হত্যা করে উজানবাবুকে খুনের দায়ে জেলে পাঠালে কিন্তু ওনার সমূহ লাভ, কারণ মিস্টার সুজিত বর্মন সেন ইন্ডাস্ট্রিজের পুরো মালিকানা তখন ওনার নামে দিতে বাধ্য হবেন। ওনার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। সুজিত বাবুর পর কোম্পানির একছত্র অধিপতি উনি হতে পারেন। আচ্ছা ব্যোমকেশ, একটা জিনিস বলো তো, উজান সেন এখন কোথায়? যাকে নিয়ে এত কিছু, তিনি কেন সামনে আসছেন না? লালবাজার থেকে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে, উনি নিজেও এসবের কিছুই জানেন না। উনি 20 তারিখ পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন, আর তারপর থেকে উনি কিছুই জানেন না। আচ্ছা ব্যোমকেশ, একটা জিনিস আমায় বলো, তুমি কি করে ব্যাপারটা বুঝতে পারলে যে ওই 317 নম্বর ঘরে কোনো একটা গরমিল আছে? যদি ওই ঘরের দেওয়ালে ওই ছিদ্র দুটো দেখতে না পেতে, তবে তো ব্যাপারটা নিয়ে এভাবে এগোনো যেত না, তাই না? দেখো অজিত, সেটা নয়, এ কথা অস্বীকার করার নয়। দেওয়ালে ওই ছিদ্র দুটো না থাকলে আমি হয়তো 318 নম্বর ঘরটা নিয়ে চিন্তা করতাম না। কিন্তু এই হোটেলে যে কিছু একটা অদ্ভুত ঘটেছে, তার পারমিতা দেবীর খুনটা যে অত সহজ নয় সেটা আন্দাজ করেছিলাম। কারণ খুনের সাক্ষ্য প্রমাণ এমনভাবেই সাজানো হয় যে মনে হয় প্রতীকবাবুই খুনটা করেছে। কিন্তু বীরজা দেবী এটাও জানতেন যে প্রতীকবাবু ওনার পথের কাঁটা নন, আসল কাঁটা উজান সেন। তাই উনি ম্যানেজার মিস্টার দাশগুপ্তকে দিয়ে এই ব্যাপারটা সাজান, আর আমাকে ফোন করে বলেন পারমিতা দেবীর খুনের তদন্তের ভার নিতে, যাতে তদন্তে উজান বাবুর নাম ভেসে উঠবেই। আর 318 নম্বর ঘর থেকে উজান বাবুই পারমিতা দেবীকে খুন করেছেন সেটা আমি প্রমাণ করে দেব। তাতে ওনার কার্যসিদ্ধি হবে। পারমিতা দেবী আর উজান বাবু দুজনেই ওনার পথ থেকে সরে যাবেন চিরতরে। আচ্ছা ব্যোমকেশ, একটা কথা বলো তো, তুমি ম্যানেজার বাবুকে বললে উনি নাকি একটা ভুল করেছিলেন, যেটা থেকে তুমি ওনার ওপর সন্দেহ করতে শুরু করেছিলে। সেটা কি? আমি তো ওনার কাছে কোথাও কোনো ভুল দেখছি না। দেখছো না? না, ওনার তো প্রতিটা কাজ অত্যন্ত নিখুঁতভাবেই করা বলে মনে হচ্ছে। উনি কি ভুল করেছেন? উজানবাবু 317 নম্বর ঘরটা 16, 17, 18 তারিখের জন্য বুক করেছিলেন, কিন্তু তারপর 19 তারিখে পারমিতা দেবীরা এখানে এসে পৌঁছলো। উনি রেজিস্টারে শুধুমাত্র 19 তারিখ লেখেন, আর সেই দিনই ওনার হোটেলে আরও একজন আসেন মিস্টার বি সেন নামে। তিনিও একদিনের জন্য রুম বুকিং নেন। উনি এই বি সেনকে 318 নম্বর রুম দেন, আর 19 তারিখ রাতে পারমিতা দেবীকে খুন করে এই মিসেস বি সেন। উনি চলে গেলে খাতার থেকে সাদা কালি দিয়ে নামটা মুছে দেন, আর ওনার ব্যবহৃত কোনো জিনিসে হাতের ছাপ পাওয়া যায় না। তাই গোটা ঘরটা লণ্ডভণ্ড করে দেন। এবার তুমিই বলো, 318তে এই মিসেস বি সেনের নামটা লিখে সেটা আবার মুছে ফেলার চেষ্টাটা, বা পারমিতা দেবীদের রুমটাও শুধুমাত্র 19 তারিখের জন্যই বুক করাটা ওনার ভুল নয়? সাধারণত পুরীতে বেড়াতে এসে কেউ একদিনের জন্য হোটেল বুক করে, যদি না কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আসেন। আচ্ছা, তুমি বলছো এই মিসেস বি সেন আসলে মিসেস বীরজা সেন, যিনি সেদিনের ওই রুমে এসেছিলেন আর রাত্রে পারমিতা দেবীকে খুন করে চলে যান? তোমার কি এখনো কোনো সন্দেহ আছে অজিত?
না তা নেই, তবে একটা কথা বলো তো, ম্যানেজার মিস্টার দাশগুপ্ত ওনার নামটা রেজিস্টারে লিখলেনি বা কেন? উনি তো কিছু নাই লিখতে পারতেন, তাই না? উনি তো কিছু নাই লিখতে পারতেন, তাই না? ঠিক বলেছো ভাই, সেটাই ওনার করা উচিত ছিল। কিন্তু এই যে বলে না, তুমি যতই মিথ্যার জাল বোনো, সত্যি কোথাও না কোথাও সেই জালকে কেটে বেরিয়ে আসবেই। খুব সম্ভবত মিসেস বি সেনের নামটা ম্যানেজার রেজিস্টারে লেখেননি, অন্য কোনো রিসেপশনিস্ট লিখে ফেলে। পরে জানতে পেরে ম্যানেজার দাশগুপ্ত সেটা মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটা করলেও পাতা থেকে তার ছাপটা মুছে ফেলতে পারেনি। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, এই মিসেস বি সেন যে মিসেস বীরজা সেনী, সেটা তুমি কি করে নিশ্চিত হচ্ছ? এটাও তো হতে পারে ইনি সম্পূর্ণ অন্য কোনো একটা মানুষ। ভাই অজিত, মুছে ফেলার পরেও নামটা যেমন আবছা রয়ে গেছে, তেমনই তার ঠিকানাটাও যে রয়ে গেছে ভাই, সেটা থেকেই বুঝতে পারি এই মিসেস বি সেন আসলে কলকাতা নিবাসী ইন্ডাস্ট্রিয়ালি সুজিত সেনের স্ত্রী বীরজা সেন, যিনি এখানে এসেছিলেন এক রাতের জন্য, আবার 20 তারিখে ভোর রাতে উনি হোটেলে থেকে যান। আচ্ছা, এবার পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। তাহলে বলছো আমি সঠিক সত্যান্বেষণ করতে পেরেছি? তুমি তো ভাই জিনিয়াস, তুমি পারবে না এরকমটা হয় নাকি? হ্যাঁ, তুমি ভুল করতেই পারো না। আমি দেখলাম ব্যোমকেশ কেমন একটা ম্রিয়মানভাবে হাসলো। আমি এই হাসিটা চিনি, কিন্তু রহস্যের কিনারায় পৌঁছে গিয়েও কেন ব্যোমকেশের মুখে এরকম শুকনো হাসি আমি তা বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে ব্যোমকেশ, তুমি কি কোনো কারণে হতাশ? না ভাই অজিত, তা নয়। আসলে মিথ্যে মাঝে মাঝে এমন জাল বেছায় যে সত্যি আর মিথ্যের পার্থক্যটা প্রায় মুছে যায়। সাপুড়েদের ঝাঁকার মধ্যে কুণ্ডলি পাকানো সাপ দেখেছো? দেখে বুঝতেই পারবে না কোনটা তার মাথা আর কোনটা লেজ, যতক্ষণ না সে ফণা তুলে ছোবল মারতে এগিয়ে আসছে। কিচ্ছু বোঝার উপায় নেই, বুঝলে ভাই? না, আমি সত্যিই বুঝতে পারলাম না ব্যোমকেশ এই কথাটা কেন বলল। ও তো সঠিকভাবে কেসটা সলভ করেছে, নিরপরাধ প্রতীকবাবুকে বাঁচাতে পেরেছে, আর কি চাই? তুমি এরকম কেন বলছো ব্যোমকেশ? কিছু না ভাই, চলো আমাদের থানায় যেতে হবে, ম্যানেজার বাবুর বয়ান নিতে হবে, তারপরও অবিনাশ বাবুর সাথে কথা বলতে হবে আর একটা বিষয়। আমি আর ব্যোমকেশ ফিরে এলাম থানায়। তখন অবিনাশবাবু প্রতীকবাবুর উপর অনেকটা নরম, আর ম্যানেজার মিস্টার দাশগুপ্ত দূরে একটা চেয়ারে বসে আছেন মাথা নিচু করে। উনি জানেন ওনাকে ওনার পাপের ফল ভোগ করতেই হবে, কিন্তু ওনার কিছু করার ছিল না। বীরজা দেবী ওনার ছেলেকে গুন্ডা দিয়ে অপহরণ করিয়ে নিয়ে ওনাকে বাধ্য করেছেন এই পাপ কাজ করতে, আর উনি সবটা স্বীকার করতেও রাজি আছেন, কারণ ওনার আর কিছু করার নেই এখন। ব্যোমকেশের কাছে যে ওনার যাবতীয় কীর্তির প্রমাণ আছে সেটা উনি বুঝে গেছেন। যাই হোক, আমরা থানায় ঢুকতেই অবিনাশবাবু হেসে এগিয়ে এলেন। স্যার, সত্যি আমি স্বীকার করে নিচ্ছি, আপনার বুদ্ধির কাছে আমি হার মেনে নিচ্ছি। আমি তো প্রথম থেকে প্রতীকবাবুকে খুনি ধরেই ফেলেছিলাম, কিন্তু পরে আমার সব হিসাব গোলমাল হয়ে গেল। কিন্তু অবিনাশ বাবু, আমি তো একবারও বলিনি প্রতীকবাবু খুনি নন। না না, তা বলিনি, কিন্তু এখন তো মোটামুটি এটা প্রমাণিত যে খুনটা মিসেস বিরজা সেন আর হোটেল ম্যানেজার মিস্টার দাশগুপ্ত করেছেন। সেই কথাই বলছি, আমি হার স্বীকার করে নিচ্ছি আপনার কাছে। কিন্তু অবিনাশ বাবু, একটা জিনিস বলুন, আপনার সাথে তো কোনো লড়াই তো আমার ছিল না। কি ছিল? কি যে বলেন ব্যোমকেশ বাবু, আপনার সাথে আমার লড়াই, এও কি সম্ভব? আর হ্যাঁ, কলকাতায় আমার সাথে প্রাথমিক কথা হয়েছে। লালবাজার থেকে পুলিশ গিয়ে মিসেস বিরজা সেনকে অ্যারেস্ট করতে যাচ্ছেন। না অবিনাশ বাবু, সেটা ওনারা করবেন না যতক্ষণ না আমি ওনাদের এটা করতে বলবো। কেন ব্যোমকেশ বাবু, সব কিছুই তো ঠিকই আছে, তাহলে ওনাকে অ্যারেস্ট না করার কি কারণ? আপনার কি মনে হয় আপনার তদন্ত এখনো কিছুটা বাকি? কিছুটা কি বলছেন মিস্টার সেন? পুরোটাই তো বাকি। কি বলেন প্রদীপবাবু? কি আর বলবো স্যার, আপনি ছিলেন বলেই তো আমি প্রাণে বাঁচলাম, না হলে তো অবিনাশবাবু আমাকে ফাঁসিতে চাপিয়েই দিয়েছিলেন। হ্যাঁ, সেটা তো বটেই। আসলে সবকিছু প্রমাণ তো আপনার বিরুদ্ধে ছিল, এমনকি খুনের অস্ত্রে আপনার হাতের ছাপটাও পর্যন্ত, তাই না? হ্যাঁ সেটাই,
এখন দেখুন, ওরা সেটাও মিথ্যা করে তৈরি করেছে। ওই ছুরিটা দিয়ে আমি সামান্য ফল কেটে খেয়েছিলাম, আর তাতেই ওর হাতলে আমার হাতের ছাপটা লেগে যায়। আর সেই ছুরিটাই কিনা ম্যানেজার বাবু আর বীরজা দেবী পারমিতার গলায় বসে ওকে খুন করেন। ভাবুন কি সাংঘাতিক। ঠিকই বলেছেন প্রতীকবাবু, ভীষণ সাংঘাতিক। এই যেমন ধরুন না, আপনি তো গতকাল সকাল থেকে এই থানাতেই আছেন, তাই আপনি কি করে জানলেন যে খুনটা বীরজা দেবী করেছেন? যাক, সে প্রশ্ন করে আপনাকে আর বিব্রত করব না। আপনাকে কটা অন্য প্রশ্ন করি, কেমন? না না, মানে আমি আন্দাজ করে বলেছি মাত্র, আর কিছু নয়। পারমিতাদের পরিবারের কেউ যে কাজটা করেছে সেটাতে আমি নিশ্চিত। হ্যাঁ, সে তো বটেই। যাই হোক, একটা কথা বলি। আপনি বলেছিলেন না পারমিতা দেবী কি বিষয়ে রিসার্চ করছেন, আপনি জানেন না, তাই তো? না, জানি না, মানে আমারও তো সময়ও হয় না। এমনিতেই ব্যবসার কাজ প্রচণ্ড খাটাখাটনি, বুঝতেই তো পারছেন। কি আর বলবো নতুন করে। আপনার ব্যবসা তো প্রায় লাটে উঠেছে প্রতীকবাবু। বাজারে প্রায় আপনার 1,05,000 টাকা ধার, তাই তো? না না, এসব কি বলছেন? কোনো মতেই সেটা ঠিক নয়। হ্যাঁ, ব্যবসায় ওঠাপড়া তো চলতেই থাকে, সেরকমই। এগুলো সেরকম সিরিয়াস কিছু নয়। হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, আপনি তো গত সপ্তাহে এক মারোয়াড়ি সেঠের কাছে 60,000 টাকা ধার নিয়েছেন। সেটা কেন নিয়েছেন একটু বলবেন? আপনার ব্যবসার কারণেই বোধ হয়, তাই না? নাকি অন্য কাউকে এই টাকাটা আপনার দেওয়ার ছিল, কোনো বিশেষ কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই তো ব্যবসার জন্যই একটু টাকার দরকার ছিল, ওই আর কি। কিন্তু তার সাথে আপনার কি সম্পর্ক? যাক, সে কথা। আপনার ইউনিভার্সিটি থেকে খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, তাতে আপনি আর পারমিতা দেবী তো আপনাদের বিয়ের আগে থেকেই রসায়ন বিষয়ের একসাথে রিসার্চ করছিলেন, তাই তো প্রতীকবাবু? সেই কাজটাই তো পারমিতা দেবী এগিয়ে নিয়ে যান বিয়ের পর, আর প্রায় রিসার্চ পেপারটা শেষ করেও এনেছিলেন। আর আপনি বেমালুম ভুলে গেলেন পারমিতা দেবীর রিসার্চ কিসের ওপর ছিল, তাই না? না মানে, ওই আর কি, এত কাজের চাপে ভুলে গেছি। তাও ঠিক। আপনি এত ভালোবাসেন পারমিতা দেবীকে, এইটুকু ভুলভ্রান্তি তো হতেই পারে। যাই হোক, আপনাকে একটা শেষ প্রশ্ন করব প্রতীকবাবু। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি জানতে চান? আচ্ছা প্রতীকবাবু, এই যে পারমিতা দেবী ওনার ফাইনাল রিসার্চ পেপারে আপনার নাম না দিয়ে শুধুমাত্র ওনার নাম দিয়েছিলেন, তাতে আপনার একটু রাগ হয়নি? রা- রা- রাগ? না না, রাগ হবে কেন? ওই তো কাজটা করেছিল। আমি তো এই 3-4 বছর সেভাবে রিসার্চের কাজে ফোকাসই করতে পারিনি। ওই যা করার করেছে, তাই এই কৃতিত্ব ওরই পাওয়া উচিত। আমি কোনো রাগ করিনি। কিন্তু ইউনিভার্সিটিতে তো আপনি সিংহভাগ রিসার্চ করে এই ভিত্তিটা তৈরি করেছিলেন। মেধাগত মাপকাঠিতে পারমিতা দেবী তো আপনার ধারে কাছেও আসতেন না। সত্যি আপনি মহান প্রতীকবাবু। নিজে খেটে দাঁড় করানো রিসার্চের শ্রেয় ভালোবাসার জন্য বিনা স্বার্থে পারমিতা দেবীকে দিয়ে দিলেন। না, তা নয়। কোনটা তা নয়? দিলেন না নাকি বিনা স্বার্থে দিলেন না? এসব কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? পারমিতাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। ও সাফল্য পেলে তো আমারও খুশি হওয়ারই কথা, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু টাকার বিনিময়ে স্বার্থ ত্যাগ, ব্যাপারটা বোধহয় পুরোপুরি খুশি করার মতো বিষয় নয়, তাই না প্রতীকবাবু? এসব আপনি কি বলছেন? টাকার বিনিময়ে মানে? ওই যে আপনি পারমিতা দেবী রিসার্চ পেপারে যে আপনি কোনো দিন আপনার দাবি করবেন না, সেটার জন্য আপনাকে যে টাকার অফার করেছিলেন মিসেস বিরাট সেন, সেটার কথা বলছিলাম। প্রতীক মাথা নিচু করে বসে থাকে। আপনি কিছু বললেন প্রতীকবাবু, আমি ঠিক শুনতে পেলাম না। প্রতীকবাবু এবারেও চুপচাপ। কিন্তু ব্যোমকেশ এসব কি বলছে? আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি প্রতীকবাবু। দেখুন, আমি জানি কতটা সুন্দরভাবে আপনি এই কেসটা সাজিয়েছেন, যাতে পারমিতা দেবীকে এই পুরীতে এনে আপনি খুন করতে পারেন। আর আপাতভাবে আপনার ওপরে আসা সবকটা প্রমাণ শেষ পর্যন্ত ওনার সৎ মা বিরজা দেবী আর দাদা উজান সেনের ওপরে গিয়ে পড়ে, আর প্রাথমিক বাধা কাটিয়ে আপনি নিরাপরাধ প্রমাণিত হন, তাই তো? এই কথা মানতেই হবে
আপনার মতো মেধাবী ক্ষুরোদার বুদ্ধির কেউই এই পরিকল্পনা করতে পারেন যাতে পারমিতা দেবী আর ওনার সমগ্র পরিবারের ওপর আপনি প্রতিশোধ নিতে পারেন ওনাদেরই মেয়েকে খুন করার অভিযোগ। শুধু আপনি মিস্টার দাশগুপ্তকে টাকাটা ব্যাংক থেকে ট্রান্সফার করতে গিয়েই বিপদটা করে ফেললেন। বিরজা দেবীর নামে আপনি যে জাল অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই সত্যটা আমাদের সামনে এসে গেছে। বাকি আপনার পুরো পরিকল্পনা ছিল একদম পারফেক্ট। এতক্ষণ চুপ করে বসেছিলেন প্রতীকবাবু, তারপর হঠাৎ চিৎকার করে ওঠেন। আমি কোনো অপরাধ করিনি। পারমিতা, ওর দাদা আর ওর মা ছিল চূড়ান্ত অহংকারী। ওদের কাছে মানুষের মেধার কোনো স্থানই নেই। ওনারা মানুষকে বিবেচনা করেন তাদের ব্যাংক ব্যালেন্স দিয়ে। হ্যাঁ, এ কথা ঠিক, আমি গরিব, তাই ওনারা আমাকে যার পরনাই অপমান করে এসেছেন দিনের পর দিন। পারমিতা প্রথম থেকে আমাকে ভালোবাসলেও ইদানিং ওদের বাড়ির সাথে যোগাযোগ রেখে চলছিল, আর আমাকে বাধ্য করছিল যেন আমি ওদের কাছে মাথা নিচু করে চলি, কারণ ওদের কাছে টাকা আছে, অনেক অনেক টাকা। তারপর তাই ওরা যখন আমার দারিদ্রতার সুযোগ নিয়ে আমাকে বলে পারমিতার রিসার্চ পেপারে আমি যেন কোনো কৃতিত্ব দাবি না করি আর তার জন্য আমাকে অনেক টাকা দিতে চায়, আমি তখনই ঠিক করি আমি ওদের এই টাকার গর্ব ধুলোয় মিশিয়ে দেব। মিসেস বিরজা সেনের অহংকার আমি যতদিন না ভেঙে চুরমার করে দিতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। আমি সেই মতোই একটু একটু করে পরিকল্পনা সাজাই, আর তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। আর যখনই জানতে পারেন উজানবাবু পুরীতে বেড়াতে আসছেন তখনই আপনি আপনার পরিকল্পনা করে নেন যাতে এক ঢিলে পারমিতা দেবী, উজানবাবু আর বিরজা দেবী এই তিনজনকে ফাঁসিয়ে সমগ্র সেন ইন্ডাস্ট্রিজের এক কোমর ভেঙে দিতে পারেন, তাই তো? সত্যি আমি বুঝতে পারছিলাম না আমাদের কি করা উচিত। সত্যি প্রতীকবাবুর মতো ক্ষুরোধার বুদ্ধিধর মানুষের এই রকম কাজ সত্যি বলার মতো কোনো ভাষা নেই। আমি আপনার প্রতিটা কথা বুঝতে পারছি প্রতীকবাবু, আপনার জন্য আমিও সমব্যথীয়, কিন্তু আইন তো আইনের পথেই চলবে, তাই না? যাক অবিনাশবাবু, এবার আমার কাজ শেষ, বাকিটা আপনার কাজ। আইন তার পথে যা খুশি শাস্তি আমায় দেয় দিক, আমি মাথা পেতে নেব, কিন্তু এই অপরাধের জন্য আমি এতটুকু লজ্জিত নই। আর অবিনাশবাবু, নিন, আপনার কথাই সত্যি হলো। এবার আর আপনার আমাকে ফাঁসি কাঠে ঝোলাতে কোনো অসুবিধা হবে না, তাই না? অবিনাশবাবু ধীর পায়ে হেঁটে যান প্রতীকবাবুর দিকে, আর প্রতীকবাবু উঠে দাঁড়িয়ে ওনার দুহাত বাড়িয়ে দিলে অবিনাশবাবু ওনার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেন। শুধু পার্থক্য একটাই, প্রথমে প্রতীকবাবুর প্রতি অবিনাশবাবুর যে রাগটা ছিল এখন সেটা অনেকটাই প্রশমিত, বেশ কিছুটা সম্মানবোধ চোখে পড়ছে। বোধহয় একজন শিক্ষিত মেধাবী মানুষের এটাই প্রাপ্য হওয়া উচিত। বাকিটা আইন যা বিচার করবে সেটাই মেনে নিতে হবে। আমি আর ব্যোমকেশ বেরিয়ে আসি থানা থেকে। অবিনাশবাবু, প্রতীকবাবু আর ম্যানেজার মিস্টার দাশগুপ্তবাবুকে নিয়ে কলকাতা রওনা হয়ে যাবেন ঠিক হয়, আর আমরা ঠিক করি দিনটা পুরীতেই থেকে যাব। একবার জগন্নাথ দর্শন করে মনটা পবিত্র করে পরের দিন ফিরব। জগন্নাথ দর্শন না হলে যে পুরী আসাটা অসম্পূর্ণ রয়ে যাবে।